এই সেশনটা আমি গত সপ্তাহে এডিপি লিস্ট কমিউনিটিতে নিয়েছি। প্রায় 35 জনের মতো অ্যাটেন্ডেন্স ছিল এবং একটা বড় রকমের সাড়া পাওয়া গিয়েছে। তো সেই হিসাবে আমি চিন্তা করলাম এটা বাংলা তো আমি সবার সাথে শেয়ার করি। শুরু করার আগে আমি একটু বলে রাখি যে এই সেশনটা শুধুমাত্র যারা পার্ট টাইম অথবা ফুল টাইম জব করছেন তাদের জন্য বিশেষ করে। এছাড়া যদি আপনারা কেউ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং আপনাদের পোর্টফোলিও শেয়ার করতে থাকেন, যখন আমরা কাজের জন্য পোর্টফোলিও শেয়ার করবেন অথবা রিজিউমি যদি আপনি সাথে অ্যাটাচ করতে দিতে দিতে চান, তাহলে আপনি সেই ধরনের জবের জন্য এই সেশনটা বেশি কাজে লাগবে। তো প্রথমেই আমার সম্পর্কে একটু বলে রাখি ছোট করে। আমি আমার নাম মাহমুদ। আমি বর্তমানে সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার হিসেবে স্কটল্যান্ডে কাজ করছি। পাশাপাশি আমি মেন্টরশিপও করে থাকি। বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমি মেন্টরশিপ করে থাকি। আমার মেইনলি ফোকাস হচ্ছে ইউএক্স। ইউএক্স এর মধ্যেও আমার ফোকাস হচ্ছে ইনক্লুসিভ ডিজাইন। ইনক্লুসিভ ডিজাইনের সাথে সাথে ইউজার টেস্টিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কমিউনিকেশন উইথ কিডস, এই জিনিসগুলো আমি বেশি ফোকাস করে থাকি। টার্গেট ইন 2024, আমার 2024 সালে টার্গেট হচ্ছে 1,000 স্টুডেন্টকে প্রোডাক্ট ডিজাইন সম্পর্কে শিক্ষা দেওয়া। বর্তমানে প্রায় আমি 370 জনের মতো কমপ্লিট করেছি এবং আমি পরবর্তীতে আরো এই 2024 সালে আমার চেষ্টা আছে যে আমি এর থেকে বেশি করব। আমার ব্যাপারে আর বেশি কিছু বলবো না, আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। তো প্রথমে আমি যে স্ট্যাটসটা শেয়ার করব ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী, আপনারা জানেন যে ইনডিড.কম হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য টপ জব সার্চ সাইট। এটা যেখানে হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনের সাথে সাথে অন্যান্য সব জবেরই আপনার সার্চ করে থাকে মানুষ এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে থাকে। কিছুটা বাংলাদেশের বিডি জবস এর মতো, বিডি জবস বাংলাদেশের, আর আমাদের ইন্টারন্যাশনালি হচ্ছে ইনডিড, খুবই খুবই ফেমাস। তো ইনডিডের একটা রিপোর্ট অনুযায়ী 2023 সালের শেষে তারা আপনার রিপোর্ট প্রকাশ করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী যে 2022 সালের থেকে 2023 সালে ইউএক্স ডিজাইনার ওয়্যার 71% ডাউন, 71% কম ইউএক্স ডিজাইনের জন্য জব সার্কুলেশন হয়েছে। আর ইউএক্স রিসার্চের জব প্রায় 73% কম সার্কুলেশন হয়েছে। এবং আপনারা যদি একটু খেয়াল খবর রাখেন, তাহলে বড় বড় কোম্পানি যেরকম গুগল, মেটা, তারপর স্পটিফাই কয়েকদিন আগে, এরা হচ্ছে একটা বড় সংখ্যক, এবং টুইটার বড় সংখ্যক ইউএক্স ডিজাইনার, ইউএক্স রিসার্চার, ইউএক্স রিলেটেড যত আছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। তো এটা হচ্ছে আপনাদের স্ট্যাটস দিলাম যে মার্কেট কিছুটা নিম্নমুখী ছিল 2022 থেকে 2023-এর, 2022-এর থেকে 2023-এর, 2022-এ বেশ ঊর্ধ্বগতি ছিল কিন্তু 2023-এ বেশ নিম্নগতি। এখন 2023-এর ঠিক আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি, নভেম্বর ডিসেম্বর থেকে এর চাহিদা আবার একটু উপরে উঠা শুরু করেছে। এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনার 2021 সালের দিকে, যখন কোভিডের ঠিক পরবর্তী সময় বেশ কিছু হায়ারিং শুরু হয়ে গিয়েছিল। কারণ বিশেষ করে যেসব ডিজিটাল প্রোডাক্ট কোম্পানিরা আছে, তারা মনে করেছিল যে ডিজিটাল প্রোডাক্টের জন্য ইউএক্স ডিজাইনার খুবই ইম্পর্টেন্ট একজন। তারা এখনও মনে করে ইউএক্স ডিজাইনার বেশ ইম্পর্টেন্ট একটি রোল, কিন্তু বেশিরভাগ ইউএক্স ডিজাইনার বা ইউআই ডিজাইনার যারা জয়েন করেছিল কোম্পানিতে, বেশিরভাগ তারা বুঝতে পেরেছে যে দের ইজ এ ডিফারেন্স বিটুইন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইনার এবং ইউএক্স ডিজাইনার। ইউএক্স ডিজাইনারের প্রোডাক্ট সম্পর্কে বেশ জ্ঞান রাখা দরকার, যেখানে যদি আপনি গ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইনার থাকে তার প্রোডাক্ট সম্পর্কে জ্ঞানটা একটু সীমিত হয়। তো যেসব কোম্পানি হায়ার করেছিল সেসব কোম্পানিরও ইউএক্স ডিজাইন সম্পর্কে জ্ঞান একটু সীমিত ছিল, কিন্তু পরবর্তীতে 1 বছরে তারা বেশ অগ্রগতি করেছে। এবং পরবর্তীতে এখন দেখবেন যখন তারা ইউএক্স ডিজাইনারকে নেয় কোনো কোম্পানিতে, বিদেশি কোম্পানিগুলোতে যদি বলে থাকি, তাহলে দেখবেন তারা প্রচুর পরিমাণে সেই হায়ারিং প্রসেসটা লম্বা করে এবং অনেক বেশি ডেপথে নলেজ ঘাটাঘাটি করে তারপর হায়ার করে। সেটা হচ্ছে ট্রেন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি। আমি নিজেও রিক্রুটমেন্টে আছি, সো আমি এগুলোর মধ্যে দেখি এখন হচ্ছে এই বিষয়টা আমরা বেশি লক্ষ্য করি। আমরা সামনে যাই। তো কমন মার্কেটে এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে, হিসাব যদি করে থাকি, যে অনলি 1 out of 5 ক্যান্ডিডেটস গেট অ্যান ইনিশিয়াল ইন্টারভিউ। প্রতি 5 জন ক্যান্ডিডেটের মধ্যে মাত্র একজনকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। মাঝে মাঝে এই সংখ্যাটা অনেক বেশি হতে পারে। তো অ্যাভারেজে বলছি যে অনলি 1 out of 5 ক্যান্ডিডেটস গেট অ্যান ইনিশিয়াল ইন্টারভিউ।
তো এটা সিস্টেমটাই এখন এরকম হয়ে গিয়েছে এবং পুরো মার্কেটটা এরকম চলছে যে কিছুটা সমস্যার মধ্যে আমরা ফেস করছি। তো এর মানে কি আপনি নিরাশ হয়ে যাবেন? কখনোই না, নিরাশ হওয়ার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, সেই জিনিসগুলোই আমরা এখানে আলোচনা করব। আপনাকে কিছুটা স্মার্টলি আগাতে হবে এবং যেই জিনিসগুলো আগে রিক্রুটারদের হাতে ধরা পড়তো না সেগুলো এখন বেশি ধরা পড়ছে। তো সেই জিনিসগুলো আমরা কিভাবে আম, ভালো মতো রপ্ত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমার বর্তমান অভিজ্ঞতা অ্যাজ এ রিক্রুটার হিসেবে এবং আমার সাথে যারা কলিগ আছে রিক্রুটার তাদের অনুযায়ী, যে 5 জনের মধ্যে যে একজন ইন্টারভিউ ডাক পেল, সেই একজন কোন জিনিসটা ঠিক করেছিল যেটার জন্য সে ইন্টারভিউতে ডাক পেল, সেই জিনিসটাই আমরা দেখার চেষ্টা করেছি এই প্রেজেন্টেশনে। আমি সেটাই আপনাদের দেখাবো। যেই একজন সেই 5 জনের মধ্যে ইন্টারভিউয়ে ডাক পেল, তার যেই যেই গুণগুলো ছিল তার মধ্যে প্রথম ছিল যে গ্রেট ফার্স্ট ইমপ্রেশন। ওকে, গ্রেট ফার্স্ট ইমপ্রেশন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নাও গ্রেট ফার্স্ট ইমপ্রেশন বলতে কি বোঝায়? আহ, প্রথম ইমপ্রেশন আপনার তখনই হবে যখন আপনি একটা সিভি পাঠাচ্ছেন অথবা আপনি একটা পোর্টফোলিও পাঠাচ্ছেন, সেই সিভিটা পড়ার সাথে সাথে আমি একটা গুড ইমপ্রেশন পাবো আপনার সম্পর্কে। সেটা হলো আপনার ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সো সেটা একটা ক্লিয়ার রেজিউমে, ফোকাসড পোর্টফোলিও, যে খুব ছন্নছাড়া পোর্টফোলিও না, খুব ফোকাসড কমিউনিকেশন উইথ দ্য রিক্রুটার, যে রিক্রুটার এজেন্ট যে কাজের জন্য খুঁজছে তার সাথে একটা ভালো কমিউনিকেশন রাখা এবং ফিডব্যাকে ফলো আপ করা, ফিডব্যাকের জন্য ফলো আপ করা। সেটার এই 5টা গুণ আমরা দেখতে পাই যে যেই মানুষটা হায়ার্ড হয়, যে মানুষটা ইন্টারভিউর জন্য ডাক পায়, তাদের মধ্যে এই 5টা গুণ থাকে। এখন আমরা যাই সামনে। সো অ্যাজ এ রিক্রুটার আমরা কোন কোন বিষয়গুলোতে বেশি খবর রাখি অথবা খোঁজ রাখি, অথবা আপনি যখন কোনো রিমোট জব অ্যাপ্লাই করবেন ইউরোপিয়ান কান্ট্রিতে, এবং তারা সব থেকে বেশি কোন 3টা জিনিসে বেশি ফোকাস করে? প্রথমত, যে অ্যাজ এ রিক্রুটার, অ্যাজ এ হায়ারিং ম্যানেজার, প্রথমত হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস ডিজাইনার। আমার প্রথম প্রশ্ন থাকবে, আমি এই ডিজাইনারটা সম্পর্কে আরো বেশি জানতে চাই। কিভাবে জানতে চাই? তার কাজের মাধ্যমে। কিভাবে জানতে চাই? তার এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করেছে সেটার মাধ্যমে। একটা কিউরিয়াসিটি থাকতে হবে। টু হচ্ছে দিস ডিজাইনার হ্যাজ অ্যান ইন্টারেস্টিং মিক্স অফ স্কিলস। এই ডিজাইনার এমন ভাবে কাজ করেছে যেটা আর 8 9 10টা ডিজাইনারের মতো না, কিছুটা ডিফারেন্ট সে কাজ করেছে। সেটা হতে পারে খুবই সুন্দরভাবে ডকুমেন্টেশন করা, সেটা হতে পারে খুবই সুন্দরভাবে তার কাজগুলো শোকেস করা, অনেক রকমই হতে পারে। আহ, চিরাচরিত যেন টেমপ্লেটের মতো না হয়ে যায় কাজ। নাম্বার থ্রি, দিস ডিজাইনার কেয়ারস অ্যাবাউট দ্য বিজনেস। এই ডিজাইনার যখন তার কাজগুলো শো করেছে, রিজিউমি বলেন, পোর্টফোলিও বলেন, সে দেখিয়েছে যে সে যখন কাজ করেছে তার কাজের মধ্যে যেই কোম্পানির জন্য কাজ করেছে সেই কোম্পানির ভ্যালুটা ওখানে ছিল। কোম্পানির ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? যে তার কাজের মাধ্যমে সেই কোম্পানি কিছু প্রফিট হয়েছে, বা এই কোম্পানির কাজে এফিসিয়েন্সি এসেছে। এই জিনিসগুলো যেন ঠিক মতো দেখা যায়, সেই জিনিসগুলো ফোকাস করা। এখন যদি আমি সামারাইজ করি, সামারাইজ করলে আপনার রিক্রুটমেন্টের 2টা চেক পয়েন্ট আছে। প্রথম চেক পয়েন্ট হচ্ছে যে আপনি একটা জব লিস্টিং দেখলেন যে এখানে হায়ার করছে, আর আপনার মতো আমি অ্যাপ্লাই করলাম, আরও 100 জন অ্যাপ্লাই করলো। সো প্রথমত শর্ট লিস্টেড করা, শর্ট লিস্টেডের মধ্যে পড়া, মানে দেখা গেল 1000 জন অ্যাপ্লিকেশন করেছে, এর মধ্যে 10 জনকে শর্টলিস্ট করা হয়েছে। ওই 10 জনের মধ্যে আসা আপনার প্রথম টার্গেট থাকবে। এরপর ওই 10 জনের মধ্যে থেকে আপনি চুজ হবেন, সেটা হচ্ছে ইন্টারভিউ স্টেজ। সো 2টা চেক পয়েন্ট, একটা চেক পয়েন্ট হচ্ছে গেটিং শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, আর দ্বিতীয় চেক পয়েন্ট হচ্ছে দ্য ইন্টারভিউ স্টেজ। লোকালি এবং ইন্টারন্যাশনালি আপনার ইন্টারভিউ কয়েকটা স্টেজে হয় বাংলাদেশে। আমি যতদূর জানি, আম, প্রথমে শর্ট লিস্টেড হয়, তারপর একটা ইন্টারভিউ হয়। আপনার বাইরের কোম্পানিতে আপনার
সিরিজ অফ ইন্টারভিউ থাকে। প্রথমে হচ্ছে কালচারাল কাইন্ড অফ ইন্টারভিউ, তারপর ওই টিমের অথবা ওই কোম্পানির প্রোডাক্ট টিম আপনার সাথে কথা বলবে। মাঝে মাঝে সিটিও কথা বলতে পারে, চিফ টেকনিক্যাল অফিসার। আর লাস্টে হয়তো আপনার একটা সেশন থাকবে যেখানে আপনার কাজ কিভাবে আপনি করেন সেটা আপনি বিস্তারিত আলোচনা করবেন। সো এই ধরনের জিনিস থেকে থাকে। বাংলাদেশে হয়তো একটা সেশনই হয়, একটু বড় হয়, লেন্দি হয়, যেখানে আপনার বিস্তারিত সব আলোচনা করতে হয়। সো আপনি কিভাবে প্রস্তুত হতে পারেন, এখন আসি। প্রথমত আমি যেটা বলবো যে আপনার আম, এই পুরো জার্নিটাকে আপনি একটা প্রোডাক্টের মতো ট্রিট করবেন, একটা প্রোডাক্ট লঞ্চিং এর মতো ট্রিট করতে হবে। এটা হচ্ছে আমার অপিনিয়ন, আমি যে অপিনিয়নটা সবার সাথে শেয়ার করি। আপনার এই প্রোডাক্টের আপনার তিনটা এলিমেন্টস, একটা হচ্ছে আপনার রেজিউমি, আপনার একটা পোর্টফোলিও এবং একটা আপনার কভার লেটার। রেজুমি কোনটা? রেজুমি হচ্ছে যেটা আপনার এক্সপিরিয়েন্স শো করবে যে আপনি কি ধরনের আপনি কাজ করেছেন এবং আপনি যেই কোম্পানিতে কাজ করেছেন কি ধরনের ইম্প্যাক্ট আপনি এনেছেন, সেটা হচ্ছে আপনার রেজুমিতে লেখা থাকবে, জাস্ট টেক্সট আকারে। আপনার পোর্টফোলিও হচ্ছে যে আপনার স্কিল আসলেই কতটুকু ভালো, আপনি যে ওই কোম্পানিতে কাজ করেছেন আপনার স্কিলটা কতটুকু ভালো সেই কোম্পানির সাথে কাজ করার সময়, সেগুলো আপনার শো করবে। আর থার্ড হচ্ছে আপনার কভার লেটারটা, that helps to determine if there is a potential fit between you and the employer. কভার লেটারে আপনি লিখবেন এমন সব কথা যেটা শুনে বোঝা যাবে যে আসলে এই ধরনের মানুষটা, এই ধরনের মেন্টালিটির মানুষই আমি চাচ্ছি। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। কভার লেটার আমি জানি না বাংলাদেশে কতটুকু জনপ্রিয়, তবে বড় বড় কোম্পানিগুলোতে কভার লেটার চায়, এবং আমি সবসময় রিকমেন্ড করি কভার লেটার সময় হলেও একটু বুঝে শুনে সময় নিয়ে লিখে তারপর জমা দেওয়া। প্রথম স্টেজ আসি, যে থিঙ্ক বিফোর ইউ স্টার্ট। আপনি জানেন যে কোনো কিছু করার আগে প্ল্যানিং করাটা খুবই খুবই জরুরি। সো এই প্ল্যানিং এর মধ্যে আমি এই কয়েকটি বুলেট পয়েন্টস ফোকাস করব। এই বুলেট পয়েন্টসগুলোর মধ্যে এইগুলো হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে সেই তিনটা জিনিসের জন্যই, এই রেজুমি, পোর্টফোলিও এবং কভার লেটারের জন্য। ঠিক আছে? আর আরেকটা জিনিস, যখন আপনি একটা প্রোডাক্ট হিসাবে ট্রিট করবেন, চিন্তা করুন একটা প্রোডাক্ট যখন আপনি লঞ্চ করেন, একটা ফিজিক্যাল প্রোডাক্টের কথাই বলি, আপনাকে কি করতে হয়? আপনি চেষ্টা করেন যে খুব তাড়াতাড়ি এটাকে লঞ্চ করার জন্য, না হলে আপনার কম্পিটিটর যারা আছে তারা লঞ্চ করবে। আপনার এটা ইনাফ ক্লিয়ারিটি থাকতে হবে যাতে মানুষ বুঝে এই প্রোডাক্টটা দেখেছে এই প্রোডাক্ট আসলে কি, এবং এই প্রোডাক্টটা শুড সলভ আ প্রবলেম, এই ধরনের একটা মন মানসিকতা। সো আপনি যদি তখন এটাকে একটা প্রোডাক্ট হিসেবে ট্রিট করবেন, আপনার কাছে মনে হবে যে এটা একটা পণ্য যেটা আপনাকে তাড়াতাড়ি লঞ্চ করতে হবে, এবং এটা খুব ক্লিয়ার হতে হবে আমি যার কাছে সেল করছি। এখানে কার কাছে আপনি সেল করছেন? আপনি রিক্রুটারদের কাছে সেল করছেন। তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার থাকা যে আপনি এই জিনিসটা, আপনি আপনার প্রোডাক্টটা কি, আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনার রেজিউমে, আপনার পোর্টফোলিও, কভার লেটার, এবং এটা আপনি সেল করছেন তাদের কাছে। এমনভাবে সেল করতে হবে যাতে তারা তাদের যেসব প্রশ্ন আছে সেগুলোর উত্তর এখানে খুঁজে পায়। তো আমরা আগে বেরোই। থিঙ্ক বিফোর ইউ স্টার্টের যে পয়েন্টগুলো আমি বলছিলাম, এই পয়েন্টগুলো হচ্ছে সেই রেজুমি, পোর্টফোলিও এবং কভার লেটার তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমত, ডোন্ট জাস্ট শোকেস ইউর ওয়ার্ক অ্যান্ড প্লিজ ডোন্ট মেক মি এক্সপ্লোর। পূর্ণ আপনার রেজুমি বলেন, পোর্টফোলিও বলেন, আপনি মনে রাখবেন যে এটা ইজ নট আ মিউজিয়াম। ইউ আর নট জাস্ট শোকেসিং ইউর ওয়ার্ক। আপনাকে ইউ হ্যাভ টু গাইড মি থ্রু ইট। আপনাকে আমাকে দেখাতে হবে। ইটস লাইক অলমোস্ট লাইক আপনি আপনি হ্যান্ড হোল্ড কিভাবে কাউকে হাত ধরে আপনি দেখাচ্ছেন যে এখান থেকে এখানে, এটা থেকে এটা যাবে, সেটা থেকে সেখানে জাম্প করবে, এটা থেকে এটা সামনে যাবে, পিছনে যাবে, এরকম। এরপর দ্বিতীয় হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। শুধু র্যাম্বল করা যাবে না, কপি পেস্ট করে অনেক কিছু ইনফরমেশন নিয়ে এসে যুক্ত করলে হবে না। একদম রাইট জিনিসটা কমিউনিকেট করতে হবে। খুব ছোট ভাষায় করলেই হবে, কিন্তু রাইট জিনিসটা করতে হবে। ইজ দ্য পারপাস অফ ইট ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক? পারপাস যেটা আপনি এখানে শোকেস করছেন সেটা শুড বি ক্লিয়ার এবং স্পেসিফিক। ইজ দ্য মেসেজ গেটিং অ্যাক্রস টু মাই রিডার্স? আপনি যেই মেসেজটা দিতে চাচ্ছেন সেটা কি আসলে আপনি বুঝাতে পেরেছেন নাকি? অনেকে
আমি দেখেছি যে অনেক কথা বলে ফেলে কিন্তু আসল মেন পয়েন্টগুলো মিস করে যায়। সো সেটা আপনাকে বুঝতে হবে। সো এই জন্য আমি কিছু প্র্যাকটিস দেখাবো আপনাকে কিভাবে আপনি সেই জিনিসগুলো করতে পারেন। Don't get attached to anything you create. If something is not helping or serving purpose, get rid of it. অনেক অনেক ডিজাইনার আছে, তারা দেখা যায় যে একটা ডিজাইন নিয়ে পড়ে আছে, সেটা কালার চেঞ্জ করছে, সেটা রেডিয়াস চেঞ্জ করতে, এরকম আছে। তো ডোন্ট গেট টু মাচ অ্যাটাচ। আপনি যেটা বললাম, এটা একটা প্রোডাক্টের মতো আপনাকে ট্রিট করতে হবে এবং ইউ হ্যাভ টু লঞ্চ ইট ভেরি ভেরি কুইকলি। সো সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন। Um, একটা এক্সাম্পল আমি দিয়েছি, ডাজ ইট রিয়েলি ম্যাটার টুডে স্পেন্ডিং এক্সট্রা টাইম অন চুজিং নিউ কালার্স? দেখা গেল আপনি অনেক সময় ধরে ধরে কালার চেঞ্জ করছেন, কালার চুজ করছেন, বাট এটা কি আসলেই এত ইম্পর্টেন্ট নাকি? আহ, নাকি আপনি এটা অন্য জায়গায় ফোকাস করতে পারেন সেই জিনিসগুলো। সো এই পয়েন্টগুলো হচ্ছে পুরোপুরি সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। লাস্ট টাইম যেটা এখানে সবাইকে মেনশন করেছি যে এর মানে এই না যে ইউ ডাউট ইট, আপনি নিজেকে সন্দেহ করবেন না যে ও আমার এই কাজটা হলো নাকি, এই কাজটা ভালো নাকি। আমি যেটা আমরা বলতে চাচ্ছি যে বি ইয়োর বেস্ট ক্রিটিক, মুভ ফাস্ট, মেক সাউন্ড ডিসিশনস অ্যান্ড প্রায়োরিটাইজ। সো আপনি আপনার কাজের সমালোচনা করবেন কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবেন, সমালোচনা করবেন তাড়াতাড়ি ফিক্স করেন, ঠিক ডিসিশন নেবেন এবং এগিয়ে যাবেন। লেটস টক অ্যাবাউট রেজিউমি নাও। তিনটা পার্টের ব্যাপারে কথা বলবো: রেজিউমি, পোর্টফোলিও এবং পরবর্তীতে কভার লেটার। লেটস টক অ্যাবাউট রেজিউমি। রেজিউমির কিছু গ্রিন পয়েন্টস আছে, কিছু ফ্ল্যাগ আছে। তো সেগুলো আগে আমরা দেখি। প্রথমে হচ্ছে ইট ডাজন্ট নেসেসারি নিড টু বি ওয়ান পেজ। অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে আপনার রেজিউমি হতে হবে ওয়ান পেজ। এরকম কোনো রুলস নেই। আমি যত রিক্রুটারকে জিজ্ঞেস করেছি, কেউ সেই জিনিস ফোকাস করে না যে একটা মধ্যেই, এক পেজের মধ্যে আপনার সব কিছু থাকতে হবে। As long as it's still easy to read and provides a snapshots of your most relevant qualification, I think that's enough. Um, just most relevant qualification গুলো আপনি ফোকাস করবেন এবং সেটা যদি আপনি ঠিক মতো করতে পারেন, আহ, এটাই ইনাফ। আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, এমনভাবে আপনার রিজুমিটা ক্রিয়েট করবেন যেটা ক্লিয়ারলি বোঝা যায়, ক্লিয়ারলি অ্যাড্রেস করে, আমার যেন পড়তে কোনো সমস্যা না হয়। আম, কারণ আপনি একজন ইউএক্স ডিজাইনার অথবা ইউআই ডিজাইনার, সো আপনাকে বুঝতে হবে যে আপনার রেজুমিও আপনার কাজের একটা এক্সাম্পল হিসাবে কাজ করছে। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্য ইউজার ক্যান রিড ইট অ্যাজ ওয়েল উইদাউট এনি ট্রাবল। এরপরটা আসি, ইউজ দি এক্স ওয়াই জেড ফর্মুলা ওয়েন রাইটিং ইউর এক্সপেরিয়েন্স। সো গুগল, they use this formula on discussing an issue. সো এটার ফরম্যাটটা হচ্ছে যে আই হ্যাভ অ্যাকমপ্লিশ এক্স অ্যাজ মেজার্ড বাই ওয়াই বাই ডুইং জেড অ্যামাউন্ট অফ ওয়ার্ক অর জেড ওয়ার্ক। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি। যেরকম ইনস্টেড অফ রাইটিং যে আই হ্যাভ ওয়ান সেকেন্ড প্লেস ইন হ্যাকাথন, ইউ ক্যান রাইট যে আই হ্যাভ ওয়ান সেকেন্ড প্লেস আউট অফ 50 টিমস ইন হ্যাকাথন at NZ Tech by working with two colleagues to develop an app that synchronizes mobile calendars. So এখানে I have accomplished X, তার মানে হচ্ছে আপনি কি করেছেন এখানে, ওয়ান সেকেন্ড প্লেস, এটা হচ্ছে X মেজার্ড বাই ওয়াই। কিভাবে মেজার করা হলো, যে আউট অফ 50 টিমসের মধ্যে, এবং বাই ডুইং জেড কি করেছেন, ডেভেলপ অ্যান অ্যাপ, ডেভেলপ করেছে একটা অ্যাপ দ্যাট সিনক্রোনাইজের মোবাইল ক্যালেন্ডার্স। সো এইভাবে করে লেখাটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা বোঝায় যে আপনি এক্স্যাক্টলি কি করেছেন সেখানে। এরপরটা আসি এক্সাম্পল, গ্রিউ রেভিনিউ ফর স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস ক্লায়েন্টস। Grew revenue for 15 small and medium business clients by 10% by redesigning the onboarding features as solution to their business goals. সো শুধুমাত্র এইটুক বলার থেকে এখানে সেই এক্স ওয়াই জেড ফর্মুলা এগেন, যে প্রথম অ্যাকমপ্লিশড এক্স, তার মানে কি অ্যাকমপ্লিশ করেছেন, যে
revenue, I have grew revenue measured by y, এখানে medium grew revenue for 15 small and medium businesses clients by 10% measured, এখানে হচ্ছে measured by y by এরকম by doing what, by doing z, by redesigning the onboarding features. অলরাইট, তো এইভাবে আহ, লেখাটা বেশি আহ, বলবো আইডিয়াল এখানে, এবং এটা অনেক বেশি ফোকাস করে এবং রেকর্ডেড আমরা বুঝতে পারি যে আসলে এক্স্যাক্টলি সে কি কাজ করেছে এবং তার কাজটা কি প্রবলেম সলভ করেছে এবং ওই কোম্পানির জন্য কি বেনিফিট এনেছে। এরপরে কিছু পয়েন্ট আসি যে চেষ্টা করবেন টু কিপ এভরিথিং অ্যাজ এ বুলেট পয়েন্ট। এরপর কোয়ান্টিফাই ইয়োর ইম্প্যাক্ট বাট ডোন্ট লাই। আপনি চেষ্টা করবেন এটার কোয়ান্টিফাই করার, আপনার নাম্বার দিয়ে শো করা যে আমার, যদি নাম্বার থাকে তাহলে নাম্বার দিয়ে শো করা যে আমার অ্যাপ ডেভেলপ করেছি, এই অ্যাপের ডিজাইন করেছি, এই অ্যাপ ডিজাইন করার পরে এখানে 25% মোর ইউজার আগের থেকে এসেছে, এটা বলতে পারেন। অথবা আমার অ্যাপ ডিজাইনের করার পরে প্রায় প্রতি মাসে এতগুলো সাইন আপ হচ্ছে, এই জিনিসগুলো। যদি আপনার নাম্বার না থাকে তাহলেও আপনি জাস্ট একটা ডিসক্রিপটিভ ভাবে বলতে পারেন, যেরকম এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে সাকসেসফুলি ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট ডিজাইন ক্রিটিক উইথ ক্রস টিমস অ্যান্ড রিডিউসড টাইম টু ডেভেলপমেন্ট। সো এখানে আপনি কি করেছেন, আপনি ইউ হ্যাভ রিডিউসড দ্য টাইম, ইউ হ্যাভ নট সেড এনি নাম্বার বাট ইউ হ্যাভ সেড দ্যাট ইউ হ্যাভ রিডিউসড দ্য টাইম। আপনি আরো বলতে পারেন যে আই হ্যাভ মেড আ ডিজাইন উইচ caused a lot of efficiency in work in the team. আর আপনি বলতে পারেন যে আমি একটা ডিজাইন সিস্টেম ক্রিয়েট করেছি যেটার মাধ্যমে আমার পুরো কোম্পানির ডিজাইন সিস্টেম ডকুমেন্টেশন হ্যাজ ইমপ্রুভড, এইসব জিনিস বলতে পারেন। এরপর আসি লাস্টেটা, প্রায়োরিটাইজ প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট। অলওয়েজ প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট যেগুলো থাকবে সেগুলো আপনি আপনার রেজুমের উপরে রাখবেন। আম, অবশ্যই আপনার যদি কোনো ডেমো প্রজেক্ট থাকে এটা এটা থাকবে, কিন্তু আপনি যে যে এমন যদি কোনো কাজ করে থাকেন যেটা রিয়েল ওয়ার্ক কাজ হয়েছে, কোনো ক্লায়েন্ট অথবা আপনি ফ্রিল্যান্সে কোনো রিয়েল লাইফে কাজ করেছেন যেটা এক্সিকিউট হয়েছে, সেই ধরনের কাজ আপনি উপরে রাখার চেষ্টা করবেন। ওকে, এখন আসি কিছু রেড ফ্ল্যাগ। অ্যাভয়েড দিজ অন রেজুমি। প্রথম হচ্ছে যে ডোন্ট রাইট আ জব ডিসক্রিপশন। জব ডিসক্রিপশনে যেটা থাকবে সেটাই হুবহু করে লিখবেন না। এক্সাম্পল, যে I have designed a registration page for an event, right? Instead of that আপনি লিখবেন যে এভাবে লিখতে পারেন, I've led design from ideation to launch for an event registration landing page. The design process led to faster development handoff and launching in time for the event, right? So it's more precise what exactly you have done. এরপরটা আসি, avoid overly design resume. Please do not spend a lot of time on designing the resume. অনেকের রিজুমি আমি দেখেছি অনেক কালারফুল, অনেক বেশি গ্রাফিক হেভি। প্লিজ ডোন্ট ডু দ্যাট। অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড, মেক ইট ভেরি ভেরি সিম্পল। ওকে, জাস্ট ইউজ ওয়ান ফন্ট, এত কালারের দরকার নেই, একটা কালার, দ্যাটস ইনাফ। আর আপনার রিজুমি হলো আপনার জাস্ট কোয়ালিফিকেশনগুলো বলছে, এবং আমাকে জাস্ট পড়তে হবে যে আপনি কী কী কোয়ালিফিকেশন আপনার, আপনি কোথায় কোথায় কাজ করেছেন, এই জিনিসগুলোই। দ্যাটস ইট, আমাকে জাস্ট এইটুকু জানার জন্যই আমি আপনার রেজুমিটা পড়বো। ডু নট অ্যাড আ ফটো আনলেস স্পেসিফাইড বাই দ্য রিক্রুটার। এটা আমাদের বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য, যদিও ইন্টারন্যাশনালের জন্য প্রযোজ্য ছিল না, বিকজ অলরেডি বর্তমানে সবাই জানে। কিন্তু আমাদের বাংলাদেশে আমি এখনো দেখি যে অনেক 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 রেজুমিতে ছবি ইউজ করা হয়। প্লিজ ডোন্ট ডু ইট আনলেস যদি আপনার রিক্রুটার আপনাকে বলে দেয় যে, পুরো কোম্পানি বলে দেয় যে প্লিজ অ্যাটাচ এ ফটো উইথ এ রেজুমি, বাট ডোন্ট ডু ইট। আই থিঙ্ক দ্যাট উই হ্যাভ অলরেডি past that time when we used to attach a photo. The reason is we don't want to put an impression of um, um, of a candidate when we are going through the resume. That is the main. That is the main. We are all users. That's it. So we don't want to put such assumption about a user while going through his or her resume. Last but not the least is don't include
every little detail, especially if it's not part of the design. Don't include every single detail of it. So example that let's say you have went to Bali and traveled and you have joined a seminar, it was on marketing or sales. Do not include it because it is not i- part of the design. So those kind of things try to avoid on this. আচ্ছা, দ্যাটস ইট গেল রেজুমি নিয়ে। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিতীয় আসি পোর্টফোলিওর ব্যাপারে। পোর্টফোলিওতে প্রথমে একটা মিথ আছে যে তোমার 3টা কেস স্টাডি থাকতে হবে, 3টা কেস স্টাডি থাকার দরকার খুবই বেশি। এরকম আসলে কোনো রুলস নেই। আমি এখন পর্যন্ত কোনো রুলস পাইনি যে ইউ হ্যাভ টু হ্যাভ দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক অর কেস স্টাডিজ। আপনার একটাও কাজ থাকতে পারে, 2টা কাজও থাকতে পারে, কিন্তু আমরা এখানে যেটা দেখি যে আপনার প্রতিটা কেস স্টাডিতে আপনি কিভাবে আমার সাথে কমিউনিকেশন করেছেন, হাউ ডিড ইউ কমিউনিকেট উইথ দি আদার ইউজার। তো এখানে ইউজারকে যখন আপনি কেস স্টাডিজগুলা রাখবেন, কেস স্টাডিজগুলা মেনলি আপনি কাদের জন্য রাখবেন? রিক্রুটারদের জন্যই বেশিরভাগ। রিক্রুটাররা আপনার দেখে দেখে যাতে বুঝতে পারে আপনার কাজের ডেপথটা কিরকম। ইচ কেস স্টাডি শুড ডেমনস্ট্রেট ইউর ওন সেটস অফ চ্যালেঞ্জেস। আপনি ওই নর্মাল চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো অল দ্য টাইম টেমপ্লেট আকারে দিবেন না। আপনি আসলে জেনুইনলি যে ধরনের প্রবলেম ফেস করেছেন সেই ধরনেরগুলো দিবেন, এবং সেগুলো কিভাবে আপনি ওভারকাম করেছেন, দ্যাট কাইন্ড অফ টেলস দি সাকসেস স্টোরি অ্যাবাউট ইট, সেগুলো আপনি চেষ্টা করবেন দেওয়ার। দ্বিতীয় আসি, ম্যানেজার্স লুক ফর মোর ম্যানেজার লুক মোর ফর পিপল উইথ সাকসেস স্টোরিজ। এটা একটা টিপস। যদি আপনি কোনো প্রবলেম পড়ে থাকেন ইউএক্স ডিজাইনে, ইউআই ডিজাইনে, এবং কোনো ওই প্রবলেমটা আপনি এখানে ব্যাখ্যা করলেন, করে আপনি কিভাবে সলভ করেছেন সেটা যদি আপনি বলেন, সেই ধরনের স্টোরি আমরা বেশি লাইক করে থাকি এবং এটা অলওয়েজ স্ট্যান্ডস আউট মোর। আওয়ার কেস স্টাডিজ মাস্ট কমিউনিকেট ইয়োর কোয়ালিটি অ্যাজ আ ডিজাইনার, কোলাবোরেটর অ্যান্ড বিজনেস মাইন্ড। আপনার কেস স্টাডিজে ইট শুড শো যে আপনি নট অনলি ইউ আর লাইক ডিজাইনার বাট অলসো কোলাবোরেটর, লাইক আপনি কিভাবে অন্য টিমের সাথে কথা বলেছেন, আপনার ডেভেলপমেন্ট টিমের সাথে আপনি কথা বলেছেন, অথবা আপনার স্টেক হোল্ডার সাথে কিভাবে কথা বলছেন। সো এবং বিজনেস ভ্যালুটা আপনি কিভাবে রেখেছেন আপনার ডিজাইনের মধ্যে। বিজনেস ভ্যালু ইটস এক্সাম্পল, দেখা গেল আপনি একটা ড্যাশবোর্ড তৈরি করছেন এবং সেই ড্যাশবোর্ডে শিডিউলিং ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্যাট company which they promote, and that's one of the USP, which is one of the unique selling point for them. So how much you have put importance about that feature in your dashboard just to promote it, that kind of thing will really set you apart. That is one. Last year, at খুবই important is to explain your screenshot. Don't just put your screenshots. I've seen many portfolio just putting screenshot. If you are applying for a UX designer, it is a really good practice that you put annotation, you put like a little small um, arrow sign and explain what's going on in that screenshots. It's really important. If you're a UI designer, I think it's rarely need that, but if you're applying for UX UI designer, I think a lot of UX question needs to be answered. নেক্সটে যাই। সো কিছু কিছু রেড ফ্ল্যাগ পোর্টফোলিওতে। প্রথমত, don't make it look like a template. I think we are kind of bored of looking at that, design theory, like design, this is the approach that I have taken. um empathy research, ideate, design, test, and all this thing. In real life, like how many products do you see go and carry through this approach? So don't make it look like a template that other 100 people are doing. Focus each case study on different skill tools. আপনি প্রতিটা কেস স্টাডিজে আপনি কিভাবে কিভাবে আম, বিভিন্ন আপনার স্কিল এখানে অ্যাপ্লাই করেছেন, কি ধরনের টুলস ইউজ করেছেন, আর আউটকামস রাদার দেন ট্রাইং টু শো এভরিথিং অন প্রজেক্ট। এবং সব কিছু আপনার এখানে দেখানোর দরকার নেই। আপনি যে জিনিসগুলো স্পেসিফিক্যালি ইউজ করেছেন এবং আম, যে জিনিসগুলো আপনার হাইলাইট অফ দ্যাট প্রজেক্ট, সেগুলো আপনি দেখাতে পারেন।
তারপর আরেকটা হচ্ছে আপনার কেস স্টাডি শুড নট এডুকেট মি আ লট। হোয়াট আই মিন, মনে করেন আপনি ইউজার রিসার্চ করেছেন অথবা পার্সোনা বিল্ডিং করেছেন। You don't need to tell me what is persona building. Don't tell me that what is persona building. You don't need to tell me that, okay, this is user research, blah, 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 blah. This is called user research, or that's why you have done user research. Um, আপনি প্রথমে সংজ্ঞা দিলেন, তারপর আপনি বললেন। এরকম কোনো দরকার নেই একদমই। আপনি যদি ইউজার রিসার্চ করে থাকেন, আপনি জাস্ট বলবেন যে এই কারণে আমি এই স্টেপে এসে ইউজার রিসার্চ করেছি, এবং দিজ আর দ্য থ্রি কি results or highlights that I have found, or takeaway or key points from the user research that I have found. এভাবে করে আপনার বলাটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসি, you have long ineffective paragraph. It tells us you don't understand the audience. অনেক পোর্টফোলিও দেখেছি যে যেখানে অনেক সেন্টেন্স, sometimes it's just copied and paste from chat GPT, sometimes it's just people just writing or rambling sentences. So it kind of tells that you don't understand your audience. We scan portfolio. আপনার অডিয়েন্স কিন্তু আমরা অ্যাজ আ রিক্রুটার। সো উই স্ক্যান পোর্টফোলিও, উই রেয়ারলি রিড ফুল। আমরা ওই পুরো সেন্টেন্স অত পড়ি না, আমরা জাস্ট স্ক্যান করে যাই এবং দেখে যাই যে ওকে কি কি কাজ করেছে, অলরাইট কোন কোন স্টেপগুলো সে নিয়েছে, এবং একটা বা দুইটা স্টেপ শুধু দেখি যে কিভাবে সেই স্টেপগুলো সে প্রপারলি এক্সিকিউট করেছে। দ্যাটস ইট। এরপর পোর্টফোলিও আসলাম। পোর্টফোলিও সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন কমেন্টে। এরপর আসি আপনার কভার লেটার। কভার লেটারের প্রথম প্রশ্নটা যেটা আসে যে ভাইয়া, ডু ইউ রিয়েলি রিড কভার লেটার? মানে ইজ ইট ওয়ার্থ টু স্পেন্ড সাম টাইম অ্যান্ড রাইট আ কভার লেটার অ্যান্ড সেন্ড ইট? সো কভার লেটার ক্যান বি এ ডিফারেন্সিয়েটার বিটুইন ইউ অ্যান্ড অ্যানাদার ক্যান্ডিডেট। এটা হচ্ছে প্রথম কেউ যে কভার লেটার লিখেছে আর কেউ যে লেখেনি, দুইজনের মধ্যে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয় এই কভার লেটারটার মাধ্যমে, ফর গেটিং দ্য ফার্স্ট কল। যে মনে করেন আপনি যে কভার লেটারটা লিখেছে, ইটস এক্সাম্পল লাইক দিস। আপনি একটা আমি মনে করেন আমি একটা ফেসবুকেই আমি একটা বিজ্ঞাপন পোস্ট করেছি। এখন যে আমার এই ধরনের 5টা মানুষ দরকার, আমার একটা কাজ আছে। এখন ধরেন যে 100 জন মানুষ অ্যাপ্লাই করলো, এবং একজন আপনি, যে হলো অ্যাপ্লাই করার পর আমাকে আবার আপনি মেসেজ করলেন যে ভাইয়া, এই অ্যাডটা আমি দেখেছি আপনি পোস্ট করেছেন, আমার তো এই এই অভিজ্ঞতা আছে, আমার মনে হয় আমি এই জিনিসটা পারবো, এবং আপনি আরো বেশ কিছু জিনিস কেন আপনি পারবেন এটা আমাকে কমিউনিকেট করে বললেন। সো তাহলে কি হলো, আমি, যেহেতু আপনি অলরেডি একটা কমিউনিকেশন করেছেন আমার সাথে, এবং আমি একটা হাইলাইট পাচ্ছি আপনার, তো আমি আপনার কথাটা বেশি মনে রাখবো সত্যি বলতে, এবং আপনার কথা, আপনার ইন্টারেস্টটা আমাকে বেশি আম, মনে ধরবে, এক এক কথায় বাংলা কথা বললে। সো আমি আপনার দিকে নজরটা আমার বেশি থাকবে। সো মাই রিকমেন্ডেশন ইজ, টেক ইউর টাইম, ইভেন ইফ ইট টেক্স ভেরি স্মল টাইম, রাইট ইট। ঠিক আছে? um, টেক হেল্প ফ্রম প্রফেশনালস, নো প্রবলেম, টেক হেল্প ফ্রম আদার পিপল, অ্যান্ড এবং প্র্যাকটিস করার, এটা এটা শেখার, বিকজ ইট উইল ডেফিনেটলি হেল্প ফর এনি কাইন্ড অফ জব। দ্বিতীয়ত হচ্ছে বি কনফিডেন্ট। আপনার কভার লেটার যখন আপনি লিখবেন, কভার লেটারের ভিতরে আপনি ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যাবাউট ইট, যে ওকে ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক অ্যান্ড দিস ইজ দ্য জব ডিসক্রিপশন ফ্রম দি পোস্ট দ্যাট ইউ হ্যাভ সিন, অ্যান্ড ইউ think that you could be the right person because you have accomplished these amount of work. So that's one of the thing. You have to be confident. Another one is do not ramble. You know, rambling is something about you just talk kind of nonsense every here and there. Instead of that, just focus on telling your story related to the work, not your life story. We are not interested about your life story, that you have visited how many countries and then all this thing. But the aim is to capture the employer's attention and persuade them. So instead of that, you could টেল আ স্টোরি দ্যাট ওকে এই কোম্পানিতে আপনি কাজ করেছেন, ওই কোম্পানিতে কাজ করার সময় আপনি এই এই কাজটা শিখেছেন। যেহেতু আপনি ওই কাজটা শিখেছেন, সেই শেখার জন্যই ওই স্কিলটা আপনার, আপনার এই বর্তমান যে জবটার জন্য আপনি অ্যাপ্লিকেশন দিয়েছেন সেইখানে আপনার কাজে লাগবে। অলরাইট, তাহলে
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হাউ ক্যান আই গেট রেডি ফর 2024? প্রথমত ইজ প্রিপেয়ার ফাস্ট। অলওয়েজ মনে রাখবেন যে টাইম ইজ কাইন্ড অফ রানিং আউট। প্রতিদিন নতুন নতুন ডিজাইনার ক্রিয়েট হচ্ছে, আগ্রহ আসছে, সবাই চেষ্টা করছে একজন আরেকজন থেকে বেটার হওয়ার। সো আপনাকে অনেক তাড়াতাড়ি প্রিপেয়ার করতে হবে। বি প্রিপেয়ার অ্যান্ড বি ফাস্ট টু অ্যাপ্লাই। আই এম নট সেইং দ্যাট ইউ গো অ্যান্ড জাস্ট কিপ অ্যাপ্লাইং even though you're not ready. I'm saying that you prepare your product. And আপনি আমি যখন প্রোডাক্ট বললাম তাহলে কি, আপনার রেজুমে, আপনার পোর্টফোলিও এবং আপনার কভার লেটার, এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে প্রিপেয়ার করেন খুব ফাস্ট। এবং এরপর আপনি তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশন করবেন। দ্বিতীয় হচ্ছে ক্রিটিক ইউর রেজুমি অ্যান্ড পোর্টফোলিও। এটা আমি অলরেডি আলোচনা করেছি। এটা আমি কেন বলতেছি ক্রিটিক ইউর রেজুমি, বিকজ ইউ নো ইউর ওয়ার্ক দ্য বেস্ট, দ্যাটস ফার্স্ট। অন্যান্য আপনি এক্সাম্পল দেখবেন, অন্য যারা এস্টাবলিশ ডিজাইনার আছে তাদের এক্সাম্পল দেখবেন, সেটা দেখে দেখে আপনি ক্রিটিক করবেন। যদি আপনি, আপনার ক্রিটিক্যাল ব্রেন অত স্মার্ট না হয়ে থাকে, আপনি প্রফেশনাল হেল্প নেবেন। তৃতীয় হচ্ছে নেটওয়ার্ক। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ডেজ, যে নেটওয়ার্ক উইথ পিপল। there are lots of platform these days. There are LinkedIn, there is UX conference in many town, and there is ADP list, where আমার মতো আরো আপনি অনেক প্রফেশনালদের পাবেন যারা মেন্টরশিপ করে থাকে। এরপর আসি, আম, এটা খুবই ইম্পর্টেন্ট ফর 2024, যে স্টার্ট অন এআই, স্টার্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা দেখেছেন 2023-তে এআই কি ধরনের ট্রান্সফরমেশন নিয়েছে। আমরা 2022 সালেও এত এত চিন্তা করিনি। 2023 সালে যেভাবে এআই একটা মোড় নিয়েছে। সো আমি বলবো যে ইউ স্টার্ট স্মল, বাট অ্যাটলিস্ট ইউ স্টার্ট। এখন ওয়েন আই সে স্টার্ট স্মল, হোয়াট ইজ স্টার্ট স্মল? ইজ আপনি স্টার্ট হাউ টু রাইট প্রম্পট অন চ্যাট জিপিটি, হাউ টু রাইট প্রম্পট অন মিড জার্নি, কিভাবে এই প্রম্পটগুলো লেখা যায়, কিভাবে আপনি ছোট ছোট ম্যানুয়াল কাজ অটোমেশন করতে পারেন। এই জিনিসগুলো আপনার দরকার খুবই। এবং 2024-এ যতদূর আমি বুঝতে পারি, শেষের দিকে বা মাঝখানের দিকে কোম্পানি অলরেডি জিজ্ঞেস করা শুরু করবে অথবা হাইলাইট করা শুরু করবে, যেখানে তারা দেখবে যে ইউএক্স ডিজাইনাররা এআই এর প্রম্পট সম্পর্কে কতটুকু জানে, বিকজ এগুলো তাদেরকে প্রচুর হেল্প করবে। এরপরে আসি, লাস্ট হচ্ছে রিভিউ ইউর ওয়ার্ক উইথ এক্সপার্ট। এটা আমি বারে বারে বলছি যে চেষ্টা করবেন আপনার যে কাজটা আপনি করছেন, এই যে আপনি প্রিপারেশন করলেন আপনার রিজুমি, পোর্টফোলিও, কভার লেটার, এটা বারে বারে আপনার অন্য কোনো এক্সপার্টের মাধ্যমে এই জিনিসটা যাচাই করে নেওয়া, যে ভাইয়া আপু যত যাই থাকুক, যদি আপনি নেটওয়ার্কে চিনেন তাদের মাধ্যমে আপনি আপনাদের পোর্টফোলিওগুলো, রিজুমিগুলো এবং কভার লেটারগুলো একটু যাচাই করে নেবেন। মেইনলি রেজুমি এবং পোর্টফোলিও সব থেকে ভালো হয়। আহ, তাদেরকে বলবেন একটু ক্রিটিক করার জন্য, যেটা আপনার জন্য সুবিধা হয়। সো দ্যাটস ইট। এই ছিল আমার পুরো সময়টা জুড়ে আপনাদের কিছু শেয়ার করা। আম, আপনারা যদি আমার কাছে আপনাদের কোনো পোর্টফোলিও অথবা রেজুমি ক্রিটিক করাতে চান, অবশ্যই আমাকে জানাবেন। ইউ ক্যান বুক আ সেশন উইথ মি on ADP list. ADP list is a community of designers, other and developers anywhere. You can go to ADP list. You can just search ADP list and then you can sign up and you can find me over there. Um, এছাড়া আপনি আপনার আমাকে লিঙ্কডইনে কানেক্ট করতে পারেন। মাহমুদ খায়রুল ভাই সার্চ করলে হবে। আপনি গুগলে মাহমুদ খায়রুল বললেই আপনি আমাকে পেয়ে যাবেন, এবং আমার ওয়েবসাইটও আছে। আম, এছাড়া কমিউনিকেটও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আমার আম, আমি যদি আমার ওয়েবসাইটে যান, there is a WhatsApp link that you can send me a message and I can get back to you at my available time. So I am reachable very easily. আমার স্টুডেন্ট যারা আছে এখন পর্যন্ত, যাদের সাথে আমি কাজ করেছি, সবার সাথেই আমার কমিউনিকেশন আছে। সো আই এম রিচেবল। আই এম trying my best to help my Bangladeshi community. Bangladesh is my root, and I always feel for any of the student coming from Bangladeshi background, and I always
would love to help them as much as I can. So এই ছিল আমার সেশনটা। আশা করি সবাই ভালো লেগেছে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর আম, অন্য কোনো টাইপের ভিডিও যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি জানতে চান, তাহলে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সময় অনুযায়ী আমি সেই ধরনের ভিডিও তৈরি করতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।